ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ রাজকাহনে। রাজনীতির নিয়মিত আলোচনায় রাজকাহনে যারা প্রায়শই আমার অতিথি হিসেবে থাকেন, বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গে কথা বলেন, এমনকি নানান অপ্রিয় প্রশ্নেরও উত্তর দেন। এমনই তিনজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি ঈদের বিশেষ রাজকাহনে। তবে নিয়মিত অতিথি হলেও নিয়মিত বিষয়ের বাইরে আজকে কথা বলতে চাই। আমার সাথে যুক্ত আছেন অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবে মিল্লাত এমপি, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। যুক্ত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে রাজকাহনে। ঈদ মোবারক। আপনাদের সবার কাছে যেহেতু ঈদের আয়োজন, নিশ্চয়ই ঈদের শুভেচ্ছা জানাবেন দর্শকদের, এবং খুব সংক্ষেপে একটু জানি আপনাদের ঈদটা, বিশেষ করে এই করোনাকালের ঈদটা কেমন কাটে, এবং কে কি কুরবানি দিলেন এবার। শামা ওবায়দ। ধন্যবাদ আপনাকে। আমার যারা সহ আলোচক বৃন্দ আছেন, মিল্লাত ভাই, শামীম হায়দার পাটোয়ারি ভাই এবং ডিবিসি সকলকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এবারের কোরবানিটা তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটু কষ্টকর, একটু না অনেক কষ্টকর, যেহেতু আমরা একটা করোনা কাল, একটা প্যান্ডেমিক কাল অতিক্রম করছি। আমাদের এই ঈদের সময়টা খুলে দেওয়া হয়েছে, লকডাউন যেটা ছিল, এবং আমাদের যারা খেটে খাওয়া মানুষ, আমাদের শ্রমিক ভাই বোনরা, আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা, এবং বিশেষ করে গ্রামে, যেহেতু আমি গ্রামে ঈদ করি, সবসময় গ্রামেই কোরবানি দেওয়া হয়, তো গ্রামের লোকজন তো কষ্টেই আছে এই এই কোরবানিটা। এই 2 বছরই 2020 সাল 21 সাল করোনার কারণে কোরবানি ঈদ বা ঈদের আমেজটা কিন্তু ওরকম ভাবে ছোট ছোট বাচ্চারা বলেন বা বড়রা বলেন ওভাবে এনজয় করতে পারছে না। আর আমরা যারা রাজনীতি করি বা রাজনৈতিক কর্মী বা দলের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমাদের কোরবানি ঈদটা আমাদের জন্য একটা দায়িত্ব এবং কর্তব্যটা বেশি। ঈদের যে কোনো ঈদ, রোজার ঈদ, কোরবানি দুটোই, যে মানুষের পাশে দাঁড়ানো। এবং এইবার ঈদে আমরা চেষ্টা করেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় হেল্প সেল খুলেছি, মেডিসিন দিচ্ছি আমরা। বিশেষ করে আমার যে ডিভিশন ফরিদপুর বৃহত্তর ফরিদপুর অঞ্চলটা অনেক বেশি এফেক্টেড সব জায়গার মতোই। তো এখানে আমাদের ওষুধ দিচ্ছি, তারপরে আপনার অক্সিজেন সিলিন্ডার, যার যেটা প্রয়োজন, খাদ্য, এভাবে দেওয়ার চেষ্টা করছি। আর কোরবানিটা দেই আমরা বিশেষ করে ছোটকাল থেকেই আমরা, আমি বাড়িতেই আমরা কোরবানি দেই আমার বাবা থাকতে, তো এলাকার মানুষের সাথেই আমরা কোরবানিটা করি। এইবারও সে একই ব্যাপার, তো মানুষের জন্যই কোরবানি, যাতে মানুষের, আমাদের যারা। অনেক ধন্যবাদ শামা ওবায়দ, অনেক ধন্যবাদ। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সবাইকে ঈদ মোবারক। আপনারা জানেন ঈদ বছরে দুটি আসে, দুটি আমাদের জন্য খুবই আনন্দের এবং এটি ধর্মীয় অনুষ্ঠানও বটে। করোনা মহামারীর জন্য কিছুটা ব্যত্যয় ঘটলেও মানুষ কিন্তু ঈদটি সঠিকভাবে পালন করছে। আমি আমার সারা জীবনে শুধুমাত্র যে 17টি বছর দেশের বাইরে ছিলাম, সেই 17টি বছর ছাড়া প্রত্যেকটি ঈদ আমার সিরাজগঞ্জের বাড়িতে করেছি। আগে বাবা মা বেঁচে ছিলেন, এখন নেই, এখন সাদা সকলকে নিয়ে একসাথে কোরবানি করি, ঈদের জামাত পড়ি। এবং আমরা দেখেছি যে মানুষের স্বতঃস্ফূর্ততার অভাব নেই। তবুও আমি বলবো এই করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি ভালো থাকি, আগামী বছরগুলোতে আমরা ইনশাল্লাহ আনন্দ উৎসবের সাথে আরো বেশি আনন্দ নিয়ে আগামী বছরগুলোতে ঈদ করব। সেই প্রত্যাশায় কি কুরবানি দিলেন? আমি সাধারণত গরু কোরবানি দিয়েছি, প্রতি বছরের মতো এবারও কয়েকটি গরু কোরবানি দিয়েছি। অনেক ধন্যবাদ। শামীম পাটোয়ারি, আপনার ঈদ কেমন কাটছে? ঈদ কেমন কাটে এই করোনায়? তৃতীয় ঈদ যাচ্ছে সম্ভবত, হ্যাঁ, এই করোনাকালে তৃতীয় ঈদ। কেমন ঈদ কাটছে করোনাকালে? কি কোরবানি দিচ্ছেন? জি ধন্যবাদ। ঈদ মোবারক। আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জের লোকজনকেও ঈদ মোবারক জানাচ্ছি এর মাধ্যমে। অবশ্যই একটু ব্যতিক্রমী ঈদ, কারণ হচ্ছে করোনার কারণে আমরা সবাই একটু বিপর্যস্ত। তারপরেও আমি বলবো বাঙালি জাতির আনন্দ করার একটা অফুরন্ত প্রাণশক্তি আছে। এই চরম লকডাউনের মধ্যেও বা লকডাউন পরবর্তী সময়ের মধ্যেও অসংখ্য লোক ঈদ করতে বাড়িতে এসেছে এবং আমরা সবাই আনন্দের সাথে ঈদ করছি, চেষ্টা করছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে। আমার উপজেলার অসংখ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে সাসপেক্ট। তারপরে আমরা সবাই মিলে কিন্তু উপজেলার স্ট্রাকচারটা ঠিক রেখেছি, প্রশাসনিক স্ট্রাকচার, আইনগত স্ট্রাকচার, হসপিটাল স্ট্রাকচার ঠিক রেখেছি এবং আমরা কোরবানি দিচ্ছি। অবশ্যই অনেকগুলো, বেশ কয়েকটি গরু দিচ্ছি এবং যেহেতু এটা খুব করোনার সময়
মানুষের অর্থনৈতিক অবস্থা দুরবস্থার দিকে গেছে, একটু বেশি পরিমাণে গুঁড়ি দিচ্ছি যাতে বেশি পরিমাণ মানুষকে একটু বেশি মাংস দিতে পারি এবং বিভিন্ন এলাকায় মাংস দিতে পারি। বিশেষ করে আমার এলাকায় অনেক চর এলাকা আছে, অনেক গরিব এলাকা আছে। আমাদের এলাকায় অতি দরিদ্রের সংখ্যা এখন 50%-এর বেশি বা 60%-এর বেশি, সে কারণে মাংসের একটি চাহিদাও আছে। তো আমরা সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করার পর থেকে আজকে প্রায় 10 বছরের মধ্যে কোনো ঈদ আমি ঢাকায় করিনি, একটি বাদে। এখন আমার ছেলেমেয়েরা অত্যন্ত গ্রাম পছন্দ করে এবং তারা আমাকে ফোর্স করে ঈদের সময় বাড়িতে আসার জন্য। এটা রাজনীতিতে আমার একটা বড় পাওয়া যে আমার ছেলে মেয়েদেরকে আমি গ্রামমুখী করতে পেরেছি। তারা অত্যন্ত এনজয় করে এই 7 দিন 10 দিন ধরে যে আমরা ঈদের সময় বাড়িতে থাকবো, গ্রামের বাড়িতে, এখানে পুকুরে সাঁতার কাটবে, তাদের এখানে গ্রামীণ বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তারা দৌড়ঝাঁপ করে। এটি একটা চমৎকার পারিবারিক গেট টুগেদার হয় আমাদের বাড়িতে সবাই মিলে আর কি। মানে কোরবানি, রাজনীতি, পরিবারের সাথে থাকা সবকিছু একসাথেই হয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে। আমি পরের বিষয়ে যাই, সবার কাছে ধাপে ধাপে একই প্রশ্নে আসবো। শামা ওবায়দ, মানে রাজনীতিতে আসা, রাজনৈতিক পরিবারের মেয়ে হিসেবে রাজনীতি থেকে অ্যাডভান্টেজ পাওয়া যায়? আপনার বাবা ওবায়দুর রহমান প্রয়াত, তিনি বিএনপির মহাসচিব ছিলেন, সেই সূত্রে রাজনীতিতে আপনি আসছেন, আপনি এখন সাংগঠনিক সম্পাদক, খুব কি অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা? এবং যারা সাধারণভাবে আসেন, সাধারণভাবে যে মেয়েরা আসে রাজনীতিতে, তাদের জন্য কি খুব চ্যালেঞ্জিং? পার্থক্যটা কেমন? আসলে এই প্রশ্নের সম্মুখীন আমার অনেক হতে হয়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজ আছে যে যেহেতু আমি রাজনৈতিক পরিবারেই আমার জন্মে থেকে রাজনীতি দেখেছি, রাজনীতির নেগেটিভ পজিটিভ দেখেছি, কষ্ট দেখেছি, আমার আব্বা বহুবার জেলে গেছে সেটা দেখেছি, সাফারিং দেখেছি, আবার ভালো দিকটাও দেখেছি, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। এবং আমার বাবা সকলেই জানে যে উনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন এবং মানুষ তারা সবসময় পরিবেষ্টিত থাকতে পছন্দ করতেন এবং মানুষের জন্য কাজ করতে পছন্দ করতেন। তো সেই জিনিসটা দেখে বড় হয়েছি, তো সেটা একটা অ্যাডভান্টেজ অবশ্যই যে সেই পজিটিভ দিকগুলো আমি মনে হয় পেয়েছি, মানে এটা পেয়ে থাকে। আমার সাথে যারা আলোচক বৃন্দ আছে ওনাদের ছেলেমেয়েরাও দেখবেন যে এটা রক্তে থেকে যায়, এটা রক্তেই থাকে আমার মনে হয়। আর যেটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো যে না, আমার মনে হয় যে একটা পর্যায় পর্যন্ত একটু সুবিধা পাওয়া যায় যে হ্যাঁ আমি একজনের সন্তান এবং আমি সেই একটা অ্যাডভান্টেজ হয়তো থাকে, দলের ভিতরেও থাকে, সামাজিক ভাবেও থাকে, রাজনৈতিক ভাবে থাকে। বাট আফটার এ সার্টেন পয়েন্ট ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। মানে আপনি এখন আমার বাবার নাম নিয়ে আমি কিছু দূর হয়তো যেতে পারবো, কিন্তু আমি নিজে কতটুকু মানুষের জন্য করছি বা রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে কতটুকু সফল বা দেশের জন্য আমি কতটুকু করতে পারছি, সেটা আমার নিজের যোগ্যতা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা আজকে আমি সবসময় বলি, যে কোনো প্ল্যাটফর্মে যখন আমার সুযোগ হয় বলার, আমি বলি যে আমি সবসময় রাজনীতিতে বিশেষ করে যেহেতু আমি মহিলা, নারীদের কথাই বলি, যে শিক্ষিত নারীদের এবং আমাদের তৃণমূলে আমি বহু নারীদেরকে কাজ করে দেখি, আওয়ামী লীগেও, বিএনপি তো সব দলে আমি দেখি, এবং আমি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে নারীরা রাজনীতিতে আসছে। এবং রাজনীতি, আমাদের মননের একটা পরিবর্তন দরকার, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার সব রাজনৈতিক দলের, যে নারীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ইট ডাজন্ট ম্যাটার যে আপনার রাজনৈতিক ফ্যামিলি থেকেই আসতে হবে, যারা কষ্ট করছে, দেশের জন্য কাজ করছে, তাদেরকে সুযোগ করে দেওয়াটা সব রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু একটা দায়িত্বের মধ্যে। নিশ্চয়ই আমরা রাজনীতিতে অনেক নারীদের অবস্থানে দেখছি। শামা ওবায়দ, আরেকটা একটু প্রশ্ন করি যে আপনার পড়াশোনা, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন, তারপরে এসে সেই পেশায় গেলেন না কেন? সেই পেশায় যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি যখন বিদেশে পড়াশোনা শেষ করে আমি বিদেশে কিছুদিন আমি চাকরিও করেছি। তারপর যখন আমি দেশে ফিরে এসেছি, তখন আমার বাবা চাচ্ছিলেন যে আমি পুরো সময়টাই আমি, যেহেতু আমার কোনো ভাই বোন নেই, তো আমি ওনার কনস্টিটিউয়েন্সিতে আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমি নির্বাচনী এলাকায় আমি সময়টা দেই, এবং সেটাই হয়েছে আর কি। তো আমার বাবা থাকতেই আমি ওখানে নির্বাচনী এলাকায় খুব বেশি ইনভলভ ছিলাম। আমি বিএনপির সেন্ট্রাল রাজনীতির সাথে অত ইনভলভ ছিলাম না প্রথমের দিকে, বাট আমি এলাকায় সবসময় আমার
গ্রামের মানুষের সাথে ইনভলভ ছিলাম, থাকার চেষ্টা করেছি, তো মানে সেটাই বাবার হয়েছে। স্বপ্নের একটা অংশ আমার হিসেবেই আমি আপনার আমি রাজনীতিতে নিজে একজন চলে আসা। entrepreneur, রাজনীতিকে কি পেশা হিসেবে নেওয়া যায় শ্যামা ওবায়দ? কি? রাজনীতিকে কি পেশা হিসেবে নেওয়া যায়? না, না, রাজনীতি মোটেও আমার পেশা নয়। আমি একজন এন্টারপ্রেনার, আমার নিজের ব্যবসা আছে, যেটা যার মাধ্যমে আমি কাজ করি, কিন্তু সেটাতে সময় কম দিতে পারি। দেখা যায় যে যেহেতু আমি যখন রাজনীতিতে এসেছি আমার ছেলে মেয়েরা অনেক ছোট ছিল, তো আমার ওদেরকেও টেক কেয়ার করতে হয়েছে, প্লাস রাজনীতি, প্লাস আপনার ব্যবসা বাণিজ্য। বাট ডেফিনেটলি আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, আইটিতে আমার ডেফিনেটলি আমার নিজের ব্যক্তিগতভাবে কিছু করার ইচ্ছা আছে বাংলাদেশে। এই মুহূর্তে আমি অন্য একটি ব্যবসার সাথে জড়িত আছি, বাট আমি ডেফিনেটলি যেহেতু এই ফিল্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা এই ফিল্ডে, সো আমি ডেফিনেটলি কিছু একটা করার ইচ্ছা আছে। বাট সামনে রাজনীতি করবার ইচ্ছা অবশ্যই আছে। অনেক পেশা না, ধন্যবাদ পেশা শ্যামা হওয়া ওবায়দ। আমি উচিত একটু না। সামগ্রিকভাবেই বলছিলাম যে রাজনীতিকে কি পেশা হিসেবে নেওয়া যায় কিনা। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকেও এই প্রশ্নগুলোই একে একে আসে যে আপনি পেশায় চিকিৎসক এবং খুব খ্যাতিমান একজন সার্জন, সেখান থেকে রাজনীতিতে আসাটা কি করে, আহ, সেটি একটু জানতে চাই। এবং আপনার ঠিক বেড়ে ওঠা, শ্যামা ওবায়দের কাছ থেকে যেমনটি শুনছিলাম ছোটবেলা থেকে এই রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, তেমনটি খুব না হলেও রাজনৈতিক পরিবারে আপনি বিয়ে করেছেন। সেইভাবে কি কোনো, মানে এইভাবে রাজনৈতিক পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে কোনো রাজনীতিতে সুবিধা পাওয়া যায় কিনা ডাক্তার হাবিবে মিল্লাত এমপি? আপনি দেখেন, আসলে আমার বাবার পরিবারের দিক থেকে বাবা কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আমার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং সিরাজগঞ্জে বেশ নামি দামি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার ছিলেন সেই সময়টিতে। তার ইচ্ছে ছিল তার ছেলে একজন ভালো ডাক্তার হবে, বিশেষ করে এফআরসিএস ডাক্তার হবে, যে জনগণের সেবা করবে। আমি 17 বছর দেশের বাইরে ছিলাম, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আমেরিকাতে আমি কাজ করেছি। সেইখান থেকে দেশে ফিরে আসার ইচ্ছা আমার সবসময় ছিল, সেজন্য আমি দেশে ফিরে আসি। ইচ্ছে ছিল দেশের জনগণের সেবা করব। প্রথমে স্কয়ার হসপিটালে জয়েন করি একদম প্রথম দিকে, যখন স্কয়ার হসপিটাল কেবল শুরু হলো হার্ট সার্জন হিসেবে। কিন্তু আমি দেখলাম যাদের সেবা করার জন্য আসা তাদের সকলের আসলে সেখানে যাওয়ার সামর্থ্য নেই। এই জন্য পরবর্তীকালে বারডেমে জয়েন করি। বারডেমে জয়েন করে তাদের হয়তো সেবা দিতে পেরেছি, কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আমি যদি সারা জীবন আমি হার্ট সার্জারি করি, দিনে দুটোর বেশি করতে পারবো না। সারা জীবনে আমি যতদিন কর্মক্ষম থাকবো 6000 মানুষের উপকার করতে পারবো। আর যদি আমি মানুষের উপকার করতে চাই তাহলে পলিসি মেকিং এ যেতে হবে। এবং চিন্তা করে দেখলাম পলিসিতে যেতে হলে আসলে সত্যিকার অর্থেই শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবীর পরিবর্তন করতে পারে রাজনীতি যারা করে, যারা রাজনীতির দায়িত্বশীল পদে থাকেন তারাই পারেন আসলে, বা জনপ্রতিনিধি হন। সেইখান থেকেই আমি সমাজ সেবার সাথে, যদিও ছোটবেলা থেকে মেডিকেল কলেজ থেকে আমি সন্ধানীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, সন্ধানীর প্রেসিডেন্টও হয়েছি, সেক্রেটারিও ছিলাম। এবং সেখান থেকেই আমার ইচ্ছা যে আমি এখন এই 6000 মানুষের উপকার করব, নাকি আমি একটু বড় অঙ্গিকে জনগণের সেবা করব। এবং সেইখান থেকেই রাজনীতিতে আসা এবং পরবর্তীতে দুবার এমপি হয়। এবং আমি মনে করি সিরাজগঞ্জ কামারখন্দের মানুষের অনেক উন্নয়ন হয়েছে এই আমার একটি সিদ্ধান্তের কারণে। যদিও এটি আমার কোনো ব্যক্তিগতভাবে আমি কাউকে কিছু করতে পারিনি, কিন্তু সমষ্টিগতভাবে সকলের উপকার হয়েছে এবং সকলে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। আর যদি আত্মীয়তার কথা বলে থাকেন, আমার মতো আত্মীয় অনেকেই আছেন, কিন্তু কয়জন পলিটিক্স এখানে এসেছেন সেটাও আপনাদের দেখার ব্যাপার। তবে একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু কারামুক্তি পেয়েছেন আজকের দিনটিতে 2007 সনের দিকে। সেই সময়টিতে আপনি যখন সাব জেলে বন্দী ছিলেন, সেই সময়টিতে আমি স্কয়ার হসপিটালে চাকরি করতাম। এবং উনি কিন্তু সেই সময়টিতে 21শে ফেব্রুয়ারি পরবর্তী মার্চের 10 তারিখে যখন হসপিটালে ভর্তি হন, তখন কিন্তু তিনি আমার অধীনে ভর্তি ছিলেন, অর্থাৎ একজন ডাক্তারের আন্ডারে ভর্তি হতে হয়। তখন আমি খুবই তরুণ চিকিৎসক, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে 7 জন চিকিৎসক ছিলেন প্যানেলের, তার আমিও একজন চিকিৎসক ছিলাম। সেই সম্পর্ক থেকেই আমাদের মধ্যে সত্যিকার অর্থে সেই খারাপ সময়টিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা আমাকে পছন্দ করতেন বা করেন, সেই জন্য হয়তোবা আমার জন্য এটা একটু সহজ হয়ে গেছে। কিন্তু যে পরিশ্রমটি আমি করেছি, সেই পরিশ্রমটি আমি হয়তো অল্প সময়, মাত্র 12 বছর ধরে, 13 বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু মানুষের সাথে থাকা, মানুষকে সহযোগিতা করা, এটা সিরাজগঞ্জ কামারখন্দ তথা সিরাজগঞ্জ জেলার মানুষকে জিজ্ঞেস করে জানতে পারবেন। সুতরাং আমি মনে করি আজকের ঈদের দিনটিতে আমরা এসব কথার চেয়ে ঈদে যাতে মানুষের জীবনটাকে আরেকটু সহজ করতে পারি, ঈদের জন্য মানুষের মুখে আরেকটু বেশি হাসি ফুটাতে পারি, এবং ঈদের জন্য মানুষকে আমরা যেন ভবিষ্যতে আরো ভালো করে ঈদ করতে পারি করোনা মুক্ত হয়ে, সেই জন্য আমি সকলের জন্য দোয়া করছি।
নিশ্চয়ই, সেটি তো আপনাদের দায়িত্বও বটে, রাজনীতিক হিসেবে দায়িত্বও বটে। তার রাজনীতির বাইরেও যেহেতু কিছু আলোচনা আজকে করব বলে বলছি, মানুষ আপনাদের সম্পর্কে জানবে, নিশ্চয়ই আরো অনেকগুলো বিষয় আসবে। একদম গাণিতিক হিসেব করে রাজনীতিতে অনেকটাই আসা ডাক্তার হাবিব মিল্লাত এমপি। আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই, আপনার পরিবার তো পুরোপুরি এক আইনজীবীর পরিবার। আপনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক, মাও আইনজীবী ছিলেন, আপনি নিজেও আইনজীবী। সেখান থেকে রাজনীতিতে কি করে আসলেন, কবে আসলেন, এবং জাতীয় পার্টির রাজনীতিতে কেন? জি ধন্যবাদ। আই এম এ পলিটিশিয়ান বাই ডিফল্ট, কমপ্লিটলি অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান বলতে পারেন। আমার জীবনে প্রথমে হিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, পরে অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, অনেকটা বাবার ইচ্ছাতেই ব্যারিস্টারি করা। এবং এরপরে আমি ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যারের চেম্বারে 6 বছর ছিলাম এবং অত্যন্ত বড় বড় মামলার সাথে ছিলাম। একটা লুক্রেটিভ ক্যারিয়ার ব্যারিস্টার হিসাবে অবশ্যই আমাদের তৈরি হচ্ছিল। কিন্তু 9-10 সালের দিকে আমি আমার এলাকায় খুব ঘন ঘন যেতাম। আমি আমার এলাকার একমাত্র ব্যারিস্টার ছিলাম, তো যে কারণে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে আমার এলাকার মানুষ আমাকে ডাকতো, তারা ভালোবাসতো, সম্মান দিত এবং দলবদ নির্বিশেষে। এবং সেই সময় সকল দলের সকল শীর্ষ ব্যক্তিরা আমাকে বলে, আপনি রাজনীতি করেন এবং জাতীয় পার্টি করেন, যেহেতু সুন্দরগঞ্জটা জাতীয় পার্টির আসন এবং মহাজোটে ছেড়ে দেওয়া হয়, আপনি এখানে এমপি হতে পারবেন, আমরা সমর্থন দিব, এবং দিয়েছেও। তখন আমি এরশাদ স্যারের সাথে দেখা করি এবং উনি খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে আমাকে জয়েন করিয়ে নেন। খুব কম সময়ের মধ্যে আমাকে দলে অত্যন্ত বড় পদ দেন এবং খুব কুইক আমাকে প্রেসিডিয়াম করে দেন। এখন অতিরিক্ত মহাসচিব ওনার ভাই করেছেন। সো এই কারণে রাজনীতিতে খুব দ্রুত আমি জড়িয়ে পড়ি। আমার রাজনীতিতে আসা নিয়ে কিছু আফসোস আছে। একটা হচ্ছে, আমি জেরার দুর্দান্ত লয়ার হতে চেয়েছিলাম, ফুল টাইম প্র্যাকটিসিং লয়ার হতে চেয়েছিলাম। ওই স্বপ্নটা আর পূরণ হবে বলে মনে হচ্ছে না, সেদিক থেকে একটা আক্ষেপ আছে। আর প্রাপ্তির মধ্যে আছে, যেমন আমার এলাকায় 1200 কোটি টাকার একটা ব্রিজের কাজ 14 সাল থেকে হ্যাঙ্গিং অবস্থায় ছিল। আমি এমপি হওয়ার পর 7-8 বার সংসদে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী নোট নিয়েছেন, মন্ত্রী মহোদয় নোট নিয়েছেন এবং সে কাজটি এখন শুরু হয়েছে, শেষ হওয়ার পথে। আমার এলাকায় প্রচন্ড নদী ভাঙত এবং আমি বারবার বলার পরে এখন প্রায় 650 কোটি টাকার কাজ হচ্ছে এবং আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে এই বিষয়ে তারা সরকারি দল এবং বিরোধী দলের এমপির মধ্যে কোনো তারতম্য করছে না। আমার এলাকার এই বড় বড় কাজগুলো হচ্ছে। শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমাদের এলাকার এটা ইনক্লুড হয়ে গেছে এবং অনেকগুলো ক্ষেত্রে টিআর কাবির অনেক কাজ এখন দৃশ্যমান হচ্ছে। আমি হয়তো বা আইনজীবী হিসাবে, ব্যবসায়ী হিসাবে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এই যে এলাকার 1000, 1500, 2000, 5000 কোটি টাকার কাজ তো আমি কখনো করতে পারতাম না। এলাকার হয়তোবা কিছু রোগীর সেবা করতে পারতাম, কিন্তু রোগের সেবা তো আর করতে পারতাম না, রোগের সলিউশন করতে পারতাম না। এর বাইরেও আমি মনে করি প্রত্যেক সচেতন মানুষেরই একটা অংশের রাজনীতিতে আসা উচিত, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা যদি ব্যুরোক্রেসি তন্ত্র বলি, সেনাতন্ত্র বলি, পুলিশ তন্ত্র বলি, সবই বলি, বাট ঘুরে ফিরে কিন্তু আলটিমেটলি বলটা রাজনীতিবিদের কাছেই আসে। ঘুরে ফিরে কিন্তু একটা পর্যায়ে দেশটা কাদামাটির মতো রাজনীতিবিদরাই তৈরি করে। ভালো রাজনীতিবিদ থাকলে ভালো তৈরি হবে, খারাপ রাজনীতিবিদ থাকলে খারাপ তৈরি হবে, পৃথিবীর ইতিহাস তাই বলে। সেই ক্ষেত্রে আমি মনে করি পেশাজীবীদের রাজনীতিতে আসা অত্যন্ত প্রয়োজন। রাজনীতি পেশা কিনা, আপনি একটা চমৎকার কোশ্চেন বলেছেন। রাজনীতি ব্যবসা না, পেশাও হওয়া উচিত না। তবে কেউ যদি রাজনীতি করে, তার যেন পরিবার চালানোর জন্য দুর্নীতি করতে না হয়, তার যেন পরিবার চালানোর জন্য অন্য কোনো ব্যবসা পেশায় বেশি কনসেন্ট্রেট করতে না হয়। তার কারণ তার যে রাজনৈতিক অভিজ্ঞতাটা হচ্ছে, তার যে সংসদের অভিজ্ঞতাটা হচ্ছে, তার যে তৃণমূলের অভিজ্ঞতাটা হচ্ছে, তার যে ইন্টারন্যাশনাল এক্সপোজার হচ্ছে, এটা একটা অমূল্য এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা দেশ জাতি গঠনে ব্যবহার করতে হবে। কোনো একটা কারণে যদি তাকে এই অভিজ্ঞতাটা বাদ দিয়ে ফ্যামিলি চালানোর জন্য অন্য কোনো পেশায় বেশি সময় দিতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই দেশের ক্ষতি হবে। এই জন্য আমি সবসময় বলে আসছিলাম, রাজনীতিতে কনসেন্ট্রেশনটা কমে যাবে। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে ফিরে এসে খুব চটপট কিছু প্রশ্ন করব এবং র্যাপিড ফায়ারের মতো খুব দ্রুত কিছু উত্তর আপনাদের কাছ থেকে চাইবো। একটা বিরতির পরে ফিরছি, রাজকাহনে থাকুন দর্শক সাথী। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। বলছিলাম বিরতিতে যাবার আগে যে খুব চটপট করে কিছু উত্তর নেব বা র্যাপিড ফায়ারের মতো কিছু প্রশ্ন করব। আমি শামা ওবায়দ আবারও আপনার কাছ থেকে দ্বিতীয় অংশটাও শুরু করি, যে আপনি রাজনীতিক, সুবক্তা, সুদর্শনা, জীবনে কতবার প্রেমের প্রস্তাব পেয়েছেন, কখনো দিয়েছেন? এটা তো মানে এখন আপনাদের ডিবিসিতে বলার মতো প্রশ্ন কথা এটা না। এটা আমার মনে হয় সবার জীবনেই মানুষ মানে এই প্রস্তাব আসে, প্রেমের প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব আসে, বাট সেটা তো হবে, ইটস ভেরি ন্যাচারাল। এটার মধ্যে কি উত্তর দিব বলেন? এর উত্তর দেওয়ার কিছু নাই।
প্রস্তাব দিয়েছেন আপনি নিজে কখনো? না। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। ধরেন মেডিকেলে পড়ার সময় বা তার আগে আসলে বেশ ভালো ছাত্র ছিলাম এবং সারাদিন পড়াশোনায় থাকতাম, সাথে সন্ধানী করতাম। সেই সময়টিতে সুযোগ হয়ে ওঠেনি। যখন আমি পার্ট 1 এফআরসিএস পাশ করে দেশে ফিরলাম, তখন হঠাৎ করে আমি আমার বাসার দোতলায় একজন থাকতেন, তিনি বললেন যে একটা মেয়ে আমেরিকায় থাকে, পড়াশোনা করেছে, দেশে এসছে গতকালকেই, তো এর বিয়ের প্রস্তাব চলছে, তো কথা বলবো নাকি? আমার আম্মাকে বললেন, তা আমাকে বললেন। পরে তার সাথে কথা হলো, ফোনে দেখা হলো, এটা মে মাসের কথা। পরবর্তীতে বিয়ে হয়ে গেল ডিসেম্বরে। এভাবেই আর কি, এইটুকু বলতে পারেন। ও আচ্ছা, একদম যে আমার সোজা যে আমার বিয়ে, এখন প্রেমের যে প্রস্তাব আমার দেওয়া, এখন ওয়াইফ। প্রস্তাব পাওয়ার বিষয়টা ছিল না। ওটা ক্লিয়ার করলেন। এটা ক্লিয়ার করলাম, পরে বিপদ হবে তো। আমার ওয়াইফ যদি শুনে আবার কার কথা বললাম, সেটা তো আরো সমস্যা। ঘরে সংকট বাড়াতে চান না, মানে না, করতে চান ঘরের না। সংকট ডাক্তার নেই, আমার হাবিব কখনো মিল্লাত ঘরের এমপি খুবই সংকট ছিল না, ডিপ্লোম্যাটিক কখনো উত্তর দিয়ে থাকবেও দিলেন। না ইনশাআল্লাহ। শামীম পাটোয়ারী আর এমপি। জি না, লাইফে কখনো প্রেমের প্রস্তাব পাইনি। একজনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, দেয়ার 1 বছর পরে প্রেমের প্রস্তাবে সাড়া পেয়েছিলাম, 3 বছর পর তাকে বিয়ে করেছি। খুব আসলে আর কোনো কাহিনী আছে কিনা হয়তো বাসায় কি হবে এই জন্য আমাদেরকে বলছেন না। যাই হোক, পরের প্রশ্নে যাই। এটাও র্যাপিড ফায়ারের মতোই প্রশ্ন। শামা ওবায়দ, মানে সবসময় তো নিয়মিত আলোচনায় আমরা যা হয় যা করি, আপনারা বিভিন্ন সময় মানে আপনার নিজের দলের সমর্থনে কথা বলেন এবং আপনাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ তাদের নানান পদক্ষেপ তৎপরতার সমালোচনা করে থাকেন। আওয়ামী লীগের 3টি ভালো দিক বলেন বা প্রশংসা করার মতো দিক বলেন। আওয়ামী লীগের 3টি ভালো দিক বলবো। এখন এই যে ওনারা 13 বছর ধরে আছে, তো এখন এই আওয়ামী লীগের 3টি ভালো দিক বের করা মুশকিল এখন। দ্যাট ইজ দ্য প্রবলেম। একটা 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 ভালো দিক আমি বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের একটি বিশাল ভূমিকা ছিল ডেফিনেটলি। সেটার একটি ভালো দিক আমি বলতে পারি। এখন ওনাদের অনেক ডেডিকেটেড, আওয়ামী লীগের অনেক ডেডিকেটেড কর্মী আছে, অনেক নেতা আছে যাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে। কিন্তু আনফরচুনেটলি তারা এই যে 13 বছরে অনেক নব্য আওয়ামী লীগ হয়েছে, তো নব্য ওই যে কোটিপতি হয়েছে, হাজার কোটিপতি, শত কোটিপতি হয়েছে, তো যারা ডেডিকেটেড আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা একটু উপেক্ষিত। সো এই দুটো মানে ওনাদের অনেক, এই দুটো ভালো দিক আমি দেখছি। আর খারাপ দিকের তো শেষ নেই আর কি। হ্যাঁ, দুটো বলেছি। ভালো দিক তো একটি বলেন, আরেকটি তো বলেন উপেক্ষিত। ভালোরা যারা আছেন ডেডিকেটেড তারা উপেক্ষিত। ভালো আছে কয়টা এখন, ধরেন ওনাদের তো যেহেতু পুরনো দল থাকাই স্বাভাবিক, কিন্তু আছে কিন্তু তারা উপেক্ষিত। এটা এখন মিল্লাত ভাইদের এখন এটা একটু নজরে আনা উচিত যে ওনারা যাতে উপেক্ষিত না হয়। কারণ ইভেন আমি আমার এলাকার কথাও বলতে পারি, সেটা আমি বলতে চাচ্ছি না, বাট এমনি ইন জেনারেল আমরা যেটা দেখি যে ওনাদের যারা পুরনো লোকজন আছে অনেকেই এই মানে শাহেদ তারপরে পাপিয়াদের জ্বালায় অস্থির হয়ে তারা দূরে আছে, বা এখন নতুন নতুন আওয়ামী লীগের অনেক হয়েছে। ইভেন ব্যবসায়ীরাও এখন সবাই দেখি যে কয়দিন আগে আওয়ামী লীগ করতো না, সবাই দেখি এখন আওয়ামী লীগই করে। হ্যাঁ, এখন কিসের জন্য করে, বা সুবিধার জন্য করে, বা দুদকের মামলা হবে সেটা থেকে বাঁচার জন্য করে, কিসের জন্য করে আমি জানি না, বাট সবাই দেখি এখন আওয়ামী লীগই করে। তো কিন্তু সেটা করুক, বাট ওনাদের যারা পুরনো আছে তারা অনেক উপেক্ষিত, তাদেরকে আমার মনে হয় স্পষ্ট। ধন্যবাদ শামা ওবায়দ, প্রশংসার সাথে সাথে সমালোচনাটাও জুড়ে দিয়েছেন। ডাক্তার হাবিব মিল্লাত এমপি, চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির 3টি প্রশংসা। আসলে প্রশংসা করতে বলেছেন, প্রশংসা করাই উচিত, অন্য কথা বলাটা ঠিক হবে না। আমি একটা প্রশংসা করতে পারি যে বিএনপি এই যে জ্বালাও পোড়াও যে আন্দোলনটা ছিল, তারপরে হঠাৎ করে এই পথ থেকে সরে আসছে এখন পর্যন্ত, এটা একটা ভালো কাজ বিএনপির জন্য। এবং বিএনপি প্রতিদিন রাজপথে না নেমে বিএনপি সাংবাদিক সম্মেলন বা টক শোতে কথা বলে, এটা একটা ভালো দিক যে অন্তত জনগণের সাথে না থেকে জনগণকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। আর তৃতীয়টি হচ্ছে শীর্ষ নেতৃত্ব না থাকার কারণেও, অ্যাক্টিভ না থাকার কারণে তার যে আশেপাশের নেতৃত্বগুলো আছে তারা কোনো ক্রমে পার্টিটিকে ধরে রেখেছেন, এটাও তাদের জন্য ভালো। এই 3টি ভালো বলবো আমি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডাক্তার হাবিব মিল্লাত এমপি, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি, আপনি মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেও জোট করেছে, বিএনপির সাথেও জোট করেছে, দুটো দলেরই প্রশংসা, 3টি করে প্রশংসা করেন। আপনার জন্য প্রশ্নটার উত্তরটা একটু বড়। জি অবশ্যই। আওয়ামী লীগের 3টি প্রশংসা হচ্ছে, প্রথম, আওয়ামী লীগ অত্যন্ত কষ্ট সহিষ্ণু দল, তারা জেল, জুলুম, নির্যাতন এগুলোকে ভয় পায় না।
এবং তাদের অতীত ইতিহাস তাই বলে। 2, যেটা শামাবাদ বললেন 71 সালে তাদের অসাধারণ একটি ভূমিকা আছে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে। 3, 13 এখন আমরা এই ফেজের আওয়ামী লীগ বলবো বা আগের ফেজের আওয়ামী লীগ, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আওয়ামী লীগের একটা ব্যাপক কন্ট্রিবিউশন আছে। বিভিন্ন সময় নির্বাচন সঠিক করার ক্ষেত্রে, 15ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে বাতিল করার ক্ষেত্রে বা এরশাদ স্যারের বিরুদ্ধে আন্দোলন, সেই সময় তারা অনেক গণতান্ত্রিক যাত্রায় তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিএনপির ক্ষেত্রে আমি যেটি বলবো, অবশ্যই বিএনপি তুলনামূলক একটা মানুষকে সম্মান দেওয়ার দল, অর্থাৎ তারা যখন কথাবার্তা বলে তাদের কথাবার্তায় কাজে কর্মে তুলনামূলক অন্যান্য রাজনীতিবিদদের তারা সম্মান করে। 2, তারা কম্পারেটিভলি অ্যাকোমোডেটিভ দল, মানে অনেক দলকে তারা নিতে পারে, তাদের দরজাটা খোলা সবার জন্যই। 3, বিএনপি মাঝে মধ্যে ভুল করে সেটা স্বীকার করে, ইদানিং এটা দেখছি। এই 3টি গুণ আমরা বিএনপি পেতে পারি। অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারী এমপি, বেশ একটা গোছানো উত্তর, বেশ কিছু সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছেন। এজন্য এখন আর শুরুটা শামাওয়াতকে দিয়ে না করি, ডাক্তার হাবিব মিল্লাত এমপি আপনার কাছে এই অংশের মানে এই প্রশ্নের শুরুটা করি, ঘুরে ঘুরে তিনজনের কাছে আসবো। আপনাদের সমসাময়িক রাজনীতিকদের মধ্যে আপনার দেখা সেরা 3 দলের 3 জন রাজনীতিকের নাম বলেন। এটা আসলে কঠিন প্রশ্ন হয়ে যায়, এটা এইভাবে চিন্তা করে দেখিনি কখনো, কাজে এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। শামীম পাটোয়ারী এমপি, আপনি কি আগে বলতে পারবেন? জি, আমি প্রশ্নটি বুঝতে পারিনি। প্রশ্নটি হচ্ছে আপনাদের সমসাময়িক রাজনীতিতে যারা এসেছেন বা যারা আছেন, 3টি দল, আপনারা 3 জন 3 দলের প্রতিনিধিত্ব করেন, 3 দলের 3 জন রাজনীতিকের নাম বলেন। মানে আপনার প্রতি দল থেকে পছন্দের। একজন করে? প্রতি দল থেকে একজন করে? একজন করে হ্যাঁ। না, এটা তো খুব সহজ অ্যান্সার। অবশ্যই আমাদের জাতীয় পার্টিতে জিএম কাদের স্যার একজন অত্যন্ত ক্লিন ইমেজ। না, তরুণ নেতৃত্বের কথা বলেছেন সম্ভবত। ও সরি, আমি বলেছি হ্যাঁ সমসাময়িক। হ্যাঁ ওকে, তাহলে তো অবশ্যই বিএনপিতে শামাওয়াত, উনি অত্যন্ত ভালো কথা বলেন, উনি অত্যন্ত ভদ্র, নম্র এবং যুক্তি নির্ভর কথা বলেন। হাবিব মিল্লাত ভাইকে তরুণ বলতে পারবো কিনা আমি জানি না, বাট উনি অবশ্যই ভালো, সমসাময়িক, আমাদের অনেক সিনিয়র। তবে আওয়ামী লীগে বেশ কয়েকজন তরুণ মেম্বার অফ পার্লামেন্ট আমাদের সংসদে আছে, আমি তাদের অনেকের মধ্যেই স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি, এবং যদি আওয়ামী লীগ তাদেরকে সঠিকভাবে গাইড করে, ব্যবহার করে, তারা অনেকেই ন্যাশনাল অ্যাসেট হতে পারবে। জাতীয় পার্টিতে আমরা তরুণ রাজনীতির সংখ্যা কম, এমপিদের মধ্যে কম বা রাজনীতিবিদের মধ্যে তুলনামূলক কম, বাট আমি মনে করি আমাদের হাসান আদিদুল ইসলাম আছেন, উনি বেশ ভালো করবেন, উনি নীলফামারীর এমপি, উনি ভালো করবেন। মেজর রানা আছেন তার পাশাপাশি, এনারা অবশ্যই ভবিতব্য রাজনীতিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, একদম স্পষ্ট, প্রত্যেকটি প্রশ্নের স্পষ্ট উত্তর। শামীম পাটোয়ারী, যদি জাতীয় পার্টি না করতেন কোন দল করতেন? এটা বলা খুবই কঠিন প্রশ্ন, কারণ আমি একটু সময় নিতে হবে, কারণ 71 সালে যারা আওয়ামী লীগ করতো, ঠিক 81 সালে গিয়ে দেখা গেল তারা তীব্র অ্যান্টি আওয়ামী হয়ে গেছে, এবং তাদের সবগুলো যুক্তি অযৌক্তিক না, তারা কিন্তু মুক্তিযোদ্ধা, বিএনপিতে কিন্তু প্রচুর মুক্তিযোদ্ধা ছিল, এখনো আছে, এবং সবাই একসময় আওয়ামী লীগ করতো বাংলাদেশে, এভরিবডি, 99% বা 95%, কিন্তু পরে সেটা 40-30 নেমে গেছে। সো জাতীয় পার্টি না করলে কোন দল করতাম এটা বলা খুব কঠিন, তবে আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে বলবো আমার অবশ্যই আওয়ামী লীগের প্রতি একটা দুর্বলতা ছিল, আছে, থাকবে। অনেক 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 ধন্যবাদ, এত স্পষ্ট উত্তর। শামাওয়াত, 3 দলের আপনার সমসাময়িক 3 জন সেরা রাজনীতিকের নাম। এটা আমি এখন শামীম ভাই লাইনে যাব, কারণ এখন আমি এখন একজনের নাম বললে বাকি সবাই খেপে যাবে। এখন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা একজন আরেকজনের নাম বলি, ঠিক আছে? কিন্তু আমি এটা আমরা এখন উত্তরটা আমি ভিন্ন ভাবে দিতে চাই। উত্তরটা আমি দিতে চাই এইভাবে যে আমাদের সমসাময়িক যারা আছেন, রাজনীতি করছেন বা ভবিষ্যতে আসবেন, নারী পুরুষ, আমার একটা চাওয়াটা হচ্ছে যে আমরা যেন সনাতনী রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যেন অনেক জাতীয় ইস্যু আছে, ইন্টারন্যাশনাল ইস্যু আছে যেগুলো দেশের স্বার্থে জড়িত, সেগুলোতে যেন আমরা এক ভয়েসে কথা বলতে পারি। কারণ আমাদের পূর্বপুরুষরা অবশ্যই মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, সেটা লেগেসি আছে, আমরা সেই লেগেসি নিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে চাই, বাট আমরা যেন নতুন কিছু দিতে পারি দেশের মানুষকে। এই চাওয়াটা আমি সব দলের রাজনীতি এখন যারা সমসাময়িক রাজনীতি করছে তাদের প্রতি আমার একটা চাওয়া থাকবে। ডাক্তার হাবিব মিল্লাত এমপি, আপনি এবং শামাওয়াত সহজ উপায় অবলম্বন করেছেন, এখানে যারা উপস্থিত আছেন সেই 3 জনকেই আপনারা বলেছেন সেরা রাজনীতিক হিসেবে। এখন
তাদের সম্পর্কে আমি এভাবে প্রশ্নটা করতে চাই যে আমি যখন একজনের নাম বলবো তার সম্পর্কে প্রথম যে লাইনটি মাথায় আসবে সেটি বলবেন। শামা ওবায়েদ, হাবিবে মিলাদ এমপি, আপনার কাছ থেকে জানতে চাই শামা ওবায়েদ। প্রথমে আমার মনে হয় যে আজকে যারা তিনজন আমরা আছি সবাই আমাদের উত্তরবঙ্গের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমার এবং পাটোয়ারি ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আর শামা ওবায়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আমার এলাকায়, মানে সিরাজগঞ্জে। ওনার শ্বশুর একজন বড় আওয়ামী লীগের নেতা ছিলেন এবং একজন খুবই সম্মানিত ডক্টর মাজহারুল ইসলাম, উনি আমাদের খুবই সম্মানিত ব্যক্তি, রাজশাহী ইউনিভার্সিটি ভিসি ছিলেন, বাংলা একাডেমি পরিচালক ছিলেন, সেই হিসাবে এলাকার বউ আর কি। আর অন্য হিসাবে আমি ওনাদের এলাকার জামাই, সেটাও ঠিক। ঠিক। আচ্ছা, তাহলে তো মনে হয় শামীম পাটোয়ারি এমপি সম্পর্কেও বলে ফেলা হলো কিনা। শামীম পাটোয়ারি এমপি সম্পর্কে কি বলবেন প্রথম যে কথাটি মনে পড়ে? শামীম পাটোয়ারি এমপি সম্বন্ধে বলবো যে আমি একজন তরুণ রাজনীতিবিদ যিনি দক্ষ পার্লামেন্টারিয়ান এবং চমৎকার কথা বলেন এবং কথাগুলো বলেন যুক্তিসঙ্গত ভাবে, খুবই পছন্দ করি। অনেক ধন্যবাদ। শামা ওবায়েদ, আপনার সাথে যে সহ আলোচক আছেন তাদের সম্পর্কে কি বলবেন? জাস্ট প্রথমেই যে লাইনটি মাথায় আসে। আমার কাছে মনে হয় যে মিল্লাত ভাই খুব উনি তো স্বরাষ্ট্র কমিটিতেও আছে, ফরেন কমিটিতেও আছে ওনাদের। হি ইজ এ ভেরি ডিপ্লোম্যাটিক পারসন এবং হওয়া উচিত, কারণ দুই দিকেই পলিটিক্স, দুই ফ্যামিলি পলিটিক্স এর সাথে জড়িত, ওনার নিজের ফ্যামিলি আর শ্বশুর বাড়ি। আর আমার মনে হয় যে উনি ওনার পেশায় উনি ভেরি সিরিয়াস, সেটা আমি পছন্দ করি। আর শামীম ভাই হচ্ছে যে আমি মিলাদ ভাইয়ের সাথে একমত। হ্যাঁ, আমি ওনার সাথে অনেক টক শো করেছি। উনি অনেক লজিক্যাল, একেবারে রেগে যান না, উত্তেজিত হন না এবং অত্যন্ত ঠান্ডা মাথায় উনি প্রশ্নের উত্তর দেন। এবং আমি মনে করি জাতীয় পার্টিতে হি ইজ আ পজিটিভ অ্যাডিশন টু দ্য পার্টি। দারুণ দারুণ, অনেক ধন্যবাদ শামা ওবায়েদ। শামীম পাটোয়ারি এমপি। জি ধন্যবাদ। শামা ওবায়েদ বিনয়ী এবং সাধারণত তাকে বা তার দলকে কেউ কটাক্ষ না করলে উনি কখনো কাউন্টার কটাক্ষ করেন না, তবে কেউ কটাক্ষ করলে উনি কখনোই ছেড়ে দেন না। আর হাবিবে মিল্লাত ভাই অত্যন্ত বড় ডাক্তার, অত্যন্ত জ্ঞানী মানুষ এবং উনি ডাক্তারদের মধ্যে খুব জনপ্রিয়, ক্ষমতা অনেক পাওয়ারফুল এমপি অবশ্যই, কিন্তু ওনার মধ্যে ক্ষমতার কোনো আস্ফালন বা ক্ষমতার কোনো শো অফ নেই। এবং পাশাপাশি উনি যেভাবে ওনার একটা অসাধারণ ক্যারিয়ার ছেড়ে শুধু দেশের জন্য রাজনীতিতে এসেছেন এবং উনি অনেকটা ডাক্তারি সাসপেন্ড করে এসেছেন, এটা বিরল দৃষ্টান্ত। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। গণমাধ্যম নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক মানে জানি না আপনাদের মতামত কি শামীম পাটোয়ারি, গণমাধ্যম নিয়ে আপনাদের মূল্যায়নটা কেমন? গণমাধ্যম ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট, ডিসরায়েলি বলেছে বাংলাদেশে যেটুকু আশার আলো আছে এটা গণমাধ্যমকে ঘিরেই আছে, আবার যেটুকু বিপর্যয় হয়েছে তার জন্য গণমাধ্যম অনেকাংশেই দায়ী। অনেক ক্ষেত্রেই গণমাধ্যম সঠিক সময় সঠিক তথ্য সাহসিকতার সাথে প্রমাণ করতে পারেনি বা উপস্থাপন করতে পারেনি, বাট তারপরেও অনেক ক্ষেত্রে অনেক ইস্যু তারা রেইজ করে, তুলে ধরে, সঠিকভাবে তুলে ধরে এবং অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারি, অনেক ধন্যবাদ শামা ওবায়েদ। এটি আপনার কাছেও এক লাইনে মূল্যায়ন। গণমাধ্যমকে অবশ্যই, গণমাধ্যম গত 13 বছর 15 বছরে গণমাধ্যম অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে, বাট এখন আনফরচুনেটলি সেলফ সেন্সরশিপে চলে গেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে। আমাদের অনেক সাংবাদিকরা আজকে ভালো নেই এবং তাদের নির্যাতনের শিকার হচ্ছেন, সেটা বন্ধ হওয়া উচিত। সো গণমাধ্যমকে আমরা সমর্থন করি। গণমাধ্যম অনেক কিছু বের করে নিয়ে এসছে জনগণের সামনে, ভোট চুরি, ত্রাণ চুরি, দুর্নীতি, অনেক কিছু আমাদের সামনে নিয়ে এসছে। আবার যারা নিয়ে এসছে তারা গোপনে নির্যাতনের শিকারও হয়েছে এবং অনেক মামলার শিকার হয়েছে, সেগুলো বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় স্পষ্ট। ধন্যবাদ শামা ওবায়েদ। ডক্টর হাবিবে মিল্লাত এমপি। যেন আমরা দল মত না দেখি, আমরা যেন এটা আমরা গণমাধ্যম কোনো দলের হওয়া উচিত না, গণমাধ্যম সবার। নিশ্চয়ই শামা ওবায়েদ, আপনাকে ধন্যবাদ। একটু খুব সংক্ষেপে এটা নিয়ে হাবিবে মিল্লাত এমপি কে শুনি। আরেকটা প্রশ্ন করতে চাই শেষ করবার আগে। হাবিবে মিল্লাত এমপি, গণমাধ্যম নিয়ে মূল্যায়ন। গণমাধ্যম নিয়ে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গণমাধ্যমের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে বিগত 10-12 বছরে, সত্যিকার অর্থে, সেটা ইলেকট্রনিক, প্রিন্ট কিংবা অনলাইন মিডিয়ার কথা বলেন না কেন। তবে আমি একটি কথার দিকে খেয়াল দিই যে গণমাধ্যম যারা কর্মী আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই কারণে যে তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেন। অনেক সময় তাদেরকে সেটা সম্ভব হয় না, সেটাও আমরা বুঝি, যেটা বলা হয়েছে। কিন্তু সাথে সাথে একটা কথা বলতে চাই, মফস্বলের যে সমস্ত সাংবাদিকরা আছেন তাদের যেমন ট্রেনিং এর দরকার এবং তাদের জীবন চালানোর জন্য তাদের জীবিকার ব্যবস্থা করাটাও দরকার এই গণমাধ্যম কর্মীদের বাঁচানোর জন্যই। অনেক অনেক ধন্যবাদ। মানে আপনাদের রাজনীতিকদের নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশংসা সব শুনলাম, গণমাধ্যম সম্পর্কে আমাদের মূল্যায়নটা এই ফাঁকে জেনে নিলাম। শেষ প্রশ্ন সবার কাছে ঘুরে ঘুরে আসি। শামা ওবায়েদ, 10 বছর পরে নিজেকে এবং নিজের দলকে কোথায় দেখেন?
যদি মিল্লাত ভাইরা এইভাবে চালাতে থাকে তাহলে তো আওয়ামী লীগ আরো 50 বছর থাকবে মনে হয়। 100 মানে যদি ইলেকশন ঠিক মতো না হয়, আমরা যদি আমাদের ইলেকশন প্রসেস, আমাদের ভোটাধিকার যদি আমরা আদায় করতে না পারি, জনগণ ভোট দিতে না পারে, তখন কি হবে আমি জানি না। আমি 10 বছর পরে ব্যক্তিগতভাবে আমি আমার নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সমাজসেবী হিসেবেই দেখতে চাই, এবং আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই, এবং অবশ্যই যদি একটি সঠিক মানে ফেয়ার ইলেকশন হয়, আমি জানি যে আমার নির্বাচনী এলাকায় অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশ করবে, সেখানে আমি আমার দল আরো বেশি আপনার করে প্রত্যাশার জায়গাটা আমার স্পষ্ট। এলাকার অনেক জন্য ধন্যবাদ, কাজ করতে অনেক পারবো। ধন্যবাদ শামা ওবায়দ, অনেক ধন্যবাদ আপনাকে। শামীম পাটোয়ারি এমপি। জি ধন্যবাদ। 10 বছর পরে অবশ্যই আমরা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই, এবং জাতীয় পার্টি অতীতে একসময় ক্ষমতায় ছিল। এই দেশ চালানোর অভিজ্ঞতা যে 3টি দলের আছে তার মধ্যে জাতীয় পার্টি একটি। আমার ব্যক্তিগত যদি বলেন, আমি পরিবর্তনের ক্ষমতাবান হতে চাই, যেন আমি পরিবর্তন করতে পারি। আমাদের এখন আমরা কথা বলে অনেক পরিবর্তন করছি বা হচ্ছে, বাট আমরা এমন কিছু চাচ্ছি, আমাদের হেলথ, আমাদের মাইগ্রেশন, আমাদের কর্মসংস্থান, এই ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে। আমি ওই ক্ষমতাটুকু চাই, আশা করি, স্বপ্ন দেখি যেন ওই পরিবর্তনটা করতে পারবো পলিসি লেভেলে, ইমপ্লিমেন্টেশন লেভেলে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। 10 বছর পরে কিংবা 2041 সন হচ্ছে আজ থেকে 20 বছর পর, আমাদের কিন্তু একটি রোড ম্যাপ আছে বাংলাদেশ আওয়ামী লীগের। জনগণকে সেবা করতে হলে সেটা দায়িত্ব থেকে সেবা করলে আরো বেশি সেবা করার সুযোগ পাওয়া যায়, এটা আপনারা সকলেই জানেন। বিরোধী দল থেকে সেবা করার সুযোগটা একটু কম, এটা অবশ্যই সত্য। সুতরাং আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সনের মধ্যে বাংলাদেশকে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই 2041 সনে। আর ব্যক্তিগতভাবে মনে করি, একজন রাজনৈতিক কর্মী এবং একজন সমাজ সচেতন মানুষ হিসেবে রাজনীতির সাথে থেকে সমাজ উন্নয়নের কর্মকাণ্ড চালিয়ে যাব। যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্বের মধ্যেই, যতটুকু দায়িত্ব পাই ততটুকু দায়িত্ব যতটুকু করা সম্ভব ততটুকুই করব, পারলে একটু বেশি করব। অনেক 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 ধন্যবাদ ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি এবং শামা ওবায়দ, আপনাদের তিনজনকে, এবং তিনজনকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন দর্শক, আপনারাও ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।